আজকে ৮ অক্টোবর ২০২৩ আমাদের বহুল প্রতীক্ষিত ক্রুজ জার্নি আজ শুরু হচ্ছে। আমরা লাকাম্বা থেকে এখন ট্রেনে উঠব। ট্রেনে করে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে সার্কুলার কিতে। এই জার্নি কম বেশি প্রায় ৪৫ মিনিটের মতো লাগে। আমরা দুটো লাগেজ নিয়েছি। সার্কুলার কিতে আমরা পৌঁছে গিয়েছি। দেখা যাচ্ছে আমাদের শিপ কার্নিভাল স্প্লেন্ডর হারবার ব্রিজের ঠিক পাশেই। এটার টিকিট আমরা আজ থেকে প্রায় ৬ কি ৭ মাস আগে কেটেছিলাম। তখন একটা ভালো ডিল ছিল, সেই ডিলে এটা নেওয়া হয়েছিল। অপেরা হাউসের ঠিক অপোজিট দিকে, বিপরীত দিকেই কার্নিভাল ক্রুজটা আপনার এখানে নোঙর করা আছে। এরকম দৃশ্য প্রায় দেখা যায় অপেরা হাউসের আশেপাশে। বিভিন্ন শিল্পীরা তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এরকম মিউজিক পরিবেশন করে থাকে। কার্নিভাল স্প্লেন্ডারের গ্যাংওয়ের কাছে আমরা চলে এসেছি। সামনে যেটা গ্যাংওয়ে দেখা যাচ্ছে সেখান দিয়ে আমাদের ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে সেই গ্যাংওয়ে, পাশেই কার্নিভাল স্প্লেন্ডার। রুহি এবং রুহির আম্মু রেডি হচ্ছে। হ্যাঁ, তারা রেডি হয়ে গিয়েছে। First day. এটা হচ্ছে আমাদের শিপের মেইন লবি। আমাদের রুম নাম্বার ১৩৭২, ডেক 1। জানালাটা বেশ বড়। জানলা দিয়ে মোটামুটি বাইরে আমরা পুরো সময় বাইরের সমুদ্রের ঢেউ দেখেছি। এটা কার্নিভাল স্প্লেন্ডর শিপের মেইন সুইমিং পুলের সামনেই লবি এরিয়া। এখানে ইতোমধ্যেই ওয়েলকাম সং শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে টপ ডেক, যেখানে বাচ্চাদের খেলার বিভিন্ন সরঞ্জাম রয়েছে। এগুলো পরে আমরা দেখাবো। এখনও আমাদের শিপ চালু হয়নি, একটু পরেই যাত্রা শুরু করবে। বিকাল ৪টায় আমরা যাত্রা শুরু করব। এটা হচ্ছে কার্নিভাল স্প্লেন্ডারের পেছনের দিকটা। এখানে আরেকটা সুইমিং পুল আছে। আমাদের শিপ প্রায় ছেড়ে দিয়েছে কিছুক্ষণ হলো। আমরা এখন অপেরা হাউস ক্রস করছি। এখান থেকে যাত্রা শুরু করে ২ দিন পর আমরা পৌঁছে যাব আর্লি বিচে। সিডনি থেকে প্রায় সেটা ১৮০০ কিলোমিটার দূরে। Day 2. দ্বিতীয় দিন আমাদের সকাল শুরু হলো। নাস্তা শেষ করে আমি কাঁটা চামচ দিয়ে ওয়াটারমেলন আর হানি মেলন খাচ্ছি। এটা হচ্ছে বাচ্চাদের সেই ওয়াটার স্লাইডের জায়গা। এখানে সবুজ রঙের একটি স্লাইড রয়েছে যেটা বেশ শার্প এবং খাড়া, এবং একটা হচ্ছে ইয়েলো কালারের যেটা বেশ দীর্ঘ এবং অতটা স্লিপারি নয়, অতটা শার্প নয়। তো দুটোতেই রুহি বেশ সাহসিকতার সঙ্গে দুটোতেই উঠেছিল এবং দুটোতেই সে বেশ এনজয় করেছে। আমি শুধু হলুদটাতে উঠতে পেরেছিলাম, কিন্তু সবুজটাতে আমার সাহস হয়নি, কিন্তু রুহি সবুজটাতে উঠেছিল। সুইমিং পুলের সামনে যথারীতি রুহি সবসময় সুইমিং পুলে যাওয়ার জন্য অস্থির থাকে। তো এবারও তার ব্যতিক্রম নয়, এবং সে আসার পর থেকে অস্থির হয়েছিল কখন সে সুইমিং পুলে নামবে। সো দ্বিতীয় দিন আসা মাত্রই আমরা সুইমিং পুলে নেমে গিয়েছি। সুনীল জলরাশি দেখা যাচ্ছে ওই দিন বিকালের দিকে। আমাদের দ্বিতীয় দিন বিকেল। এটা হচ্ছে আমাদের শিপের বারান্দায় আমরা বেশ যথেষ্ট সময় কাটিয়েছি বারান্দায়। এটা ঠিক মেন লবির পাশেই। রুহি পুরো সময়টা বেশ আনন্দেই কাটিয়েছে।
মেইন লবি, দেখা যাচ্ছে বেহালা বাজাচ্ছে কয়েকজন। প্রতিদিন সন্ধ্যাবেলায় তারা এখানে নিয়ম করে বেহালা বাজাতো, গান হতো। Day 3. তৃতীয় দিন শুরু হলো আমাদের। এদিন আমরা শিপেই থাকবো। দ্বিতীয় এবং তৃতীয় দিন আমাদের সম্পূর্ণ সময়টা শিপে কেটেছে। সুইমিং পুলে সুইম শেষ করে সবাই মোটামুটি এখানে বিশ্রাম নিত, আর সামনে বিশাল বড় স্ক্রিনে মুভি দেখা যেত। প্রতিদিন রাতে মুভি শুরু হতো, বিভিন্ন মুভি দেখা যেত। যথারীতি তৃতীয় দিনেও রুহির সাথে আমাকে এখানে নামতে হয়েছে। এটা হচ্ছে জিমনেশিয়াম। এখানে একটা ফ্রি ম্যাসাজের অফার ছিল, এই জন্য আমরা 3 জন এসে এখানে অপেক্ষা করছি। ওই দিন সন্ধ্যাবেলা ডিনারের আগে আমরা গিয়েছিলাম মেইন লবি হল। এটা বেসিক্যালি অ্যাট্রিয়ামের মতন। এই হলটা, এই ফাঁকা জায়গাটা উঠে গিয়েছে কার্নিভালের ছাদ পর্যন্ত। ইনি হচ্ছেন এই জাহাজের ক্যাপ্টেন। যা আমাদের বলবে একটু পরেই, রুহির আম্মু সেটা বাংলায় আমাদের বলে শোনাবে। কালকে অনেক গরম থাকে, বলছো তাড়াতাড়ি ব্যাক করবা, নাইলে কষ্ট হবে। ওই দিন সন্ধ্যাবেলা ছিল আমাদের ফর্মাল ড্রেস পার্টি, তো আমরা বেশ কিছু ছবিও তুলেছিলাম সেদিন। তো একটা ছবি আমরা বড় করে বাছাই করে নিয়ে এসেছি। দেয়াল জুড়ে এরকম অসংখ্য ছবি দেখা যাবে। এই ছবিগুলো আবার বিক্রির জন্য। Day 4. আর্লি বিচে ওদিন বেশ রোদ ছিল। আমরা যে কদিন ঘুরেছি সেই সব দিনই রোদ ছিল, বেশ রোদ দিন ছিল। এটা ওর কমন পোজ, এবং এই পোজে বেশ কিছু আগে ছবি আগেও তোলা হয়েছিল, এবারও তোলা হয়েছে। রুহি খুব ভাব নেওয়ার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এই বাড়িগুলো খুব সুন্দর করে একই দিকে মুখ করে ঢালু করে করা। এটা হচ্ছে একটি ছোট উইকেন্ড মার্কেটের মতন, বিচের খুব ধার ঘেঁষেই। অনেকটা কক্সবাজারে যেমন বিচের আশেপাশে যেমন ছোট ছোট শপ থাকে, এখানেও এরকম এটাও তার ব্যতিক্রম নয়। এখানে যারা আসে তারা সবাই মোটামুটি ট্যুরিস্টরাই আসে বেসিক্যালি। আর এখানে যে দোকানগুলো দিয়েছে তারা এই জায়গার অধিবাসী। এই আমরা বিচের কাছাকাছি চলে এসেছি। এই বিচটা হচ্ছে আর্লি বিচ, বাট এই বিচে মূলত এটা প্রবাল বিচ, এবং এখানে এই প্রবাল সৈকতে খুব বেশি দূর খালি পায়ে যাওয়া যায় না, কারণ নিচে খুব ধারালো পাথর এবং মাটি খুব নরম কাদার মতো, খুব একটা কমফোর্টেবল নয়। তো এর পাশে আরেকটা বিচ আছে, এই বিচেরই আরেকটা অংশ আছে, সেখানে আমরা একটু পরে যাব।
রুহি যথারীতি তার সুইমিং কস্টিউম পরে নেমে যাচ্ছে বিচে। সে এটার জন্য সবসময় অপেক্ষা করে কখন সে পানিতে নামতে পারবে। এখন আমরা পাশে আরেকটা বিচে যাচ্ছি। সেই বিচটা খুব সুন্দর, তবে সেই বিচের পানি মোটামুটি এর থেকেও বেশ স্বচ্ছ এবং তার নিচে কোনো ধারালো প্রবাল নেই। এটা হচ্ছে সেই বিচটা, যদিও একটু ছোট এটার থেকে, বাট এটাও অত্যন্ত চমৎকার একটি বিচ। এই দ্বীপটার নাম হচ্ছে হোয়াইট স্যান্ডে আইল্যান্ডস। হোয়াইট স্যান্ডে আইল্যান্ডসে অনেকগুলো দ্বীপের মধ্যে এটি একটি। আমাদের এই মোটামুটি এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার শিপে ফেরত যাচ্ছি। এখন পূর্ব নির্ধারিত যে রেস্টুরেন্ট ছিল ডিনার করার, গোলপাল রেস্টুরেন্ট, সেখানে ওই রাতে আবার পার্টি ছিল। সেই পার্টিতে ওয়েটার, ওয়েট্রেস, হেড শেফ সবাই বেশ গানের সঙ্গে নাচছিল। স্পেকটেকুলার যে মূল অডিটোরিয়াম, সেখানে প্রতিদিন রাতেই বিভিন্ন রকম প্রোগ্রাম হতো। এটি হচ্ছে ডিল অর নো ডিল একটি প্রোগ্রাম, ছোট বড় সবাই দেখতে পারে। ছোটদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। রুহিও গিয়েছিল দেখতে এবং সে আমার চেয়ে আগেই খেলা বুঝে গিয়েছিল কীভাবে খেলতে হয়। ওই দিন রাতেই ছিল আবার ফ্যামিলি ড্যান্স পার্টির মতন, ডেকে ফ্যামিলি পার্টি আর কি। তো সেখানে আমরা মোটামুটি ইনস্ট্রাক্টর যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল সেভাবে হাত পা নেড়ে আমরা একটু নাচানাচির মুভমেন্টের চেষ্টা করছিলাম আর কি। Day 5. আমাদের পঞ্চম দিন শুরু হলো। আজকে আমরা গিয়ে নামলাম কেয়ার্নসে। এটা একটি ছোট শহর এবং এর খুব কাছেই আমাদের শিপটা পুরোপুরি মূল শহরেই চলে আসছে। মূল শহরের কাছেই একদম ঘেঁষে শিপটা নোঙর করেছে এবার।
রুহি যেখানেই যায় এই ধরনের কোনো খেলার জায়গা পেলে সেখানে ধরে ঝুলে থাকে। স্কুলেও একই কাজ করে, এখানে একই কাজ করে। মাঙ্কি বার তার খুব ফেভারিট একটা জিনিস, তো সব জায়গায় সে মাঙ্কি বারের মতন ঝুলে থাকার চেষ্টা করে। এটা একটা ট্রি হাউস। এই গাছটাকে ঘিরে একটা সময় চমৎকার একটি ওয়াকওয়ে করে সেখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাচ্চারা খুব এনজয় করে। শুধু রুহি নয়, আর অন্যান্য বাচ্চাদের দেখলাম তারা বেশ সময় কাটাচ্ছিল সেখানে। ওই দিন অত্যন্ত বাতাস ছিল, রোদ ছিল যেমন, বাতাসও ছিল সেরকম। পুরাতন ট্র্যাক দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন কার্টে করে মালামাল আসতো, তারপর এই ট্রেনে করে সেগুলো শিপে তোলা হতো। এটি অনেক এখনো ব্যবহৃত হয়। এই যে এটা ছিল আগে, এটা রেখে দেওয়া হয়েছে পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য। এই সমুদ্রের ধার ঘেঁষে বিশাল বড় একটা ওয়াকওয়ের মতন করে দেওয়া, এখানে যে কেউ বসে বসে সমুদ্র দেখতে পারে, বিশ্রাম নিতে পারে। আমাদের শিপটা এখান থেকে দেখা যাচ্ছে, আমরা খুব কাছেই। এখন আমরা মূল শহরের ভিতরে ঢুকিনি। এটি একটি মিনিয়েচার শপের মতন। এখানে বিভিন্ন ছোট ছোট মিনিয়েচার মডেল দেখা যাবে, যেগুলো কিনা কেয়ার্নসের আগেকার সময়কার বিভিন্ন স্থাপনা নিদর্শন। এখানে বেশ কিছু দেখা যাবে সে সময়কার টাউন হল, কোর্ট হাউস, সে সময়কার বাজার, পুরাতন বাড়িঘর কীরকম ছিল সেভাবে সাজিয়ে রাখা হয়েছে একটা মার্কেটের ভিতরে, একটা শপে। তো সেটা আমরা দেখলাম, বেশ চমৎকার ছিল বিষয়গুলো। কেয়ার্নসে এটি একটি কেয়ার্নসের লেগুনের পাশেই আমরা শুয়েছিলাম বেশ কিছুক্ষণ। যেহেতু রুহি তার সাঁতারের কোনো কাপড় চোপড় নিয়ে আসে নাই, তো সে সেখানে নামতেও পারে নাই। এটি হচ্ছে সেই লেগুনের একটা অংশ, এবং পুরো লেগুনটাই ফ্লোরটা বালি দিয়ে করা, তাহলে অনেকটা সমুদ্রের মতন একটা অনুভূতি পাওয়া যায় আর কি। এটা হচ্ছে মূল শহরের কাছাকাছি। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম কেয়ার্নসের মিউজিয়ামের ভিতরে কোনো ছবি তোলা সম্ভব হয়নি, কাজেই আমরা সেখান থেকে আবার কিছুক্ষণ পর ফিরে আসব। মিউজিয়ামের ট্রেজার হান্টের একটা বিষয় ছিল, সেখানে রুহি প্রায় সবগুলো ট্রেজারই খুঁজে পেয়েছে। তো আমরা আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা আবার শিপে ফিরে যাচ্ছি। ওদিন সন্ধ্যাবেলা যথারীতি আমাদের লবিতে বেহালা বাজানো চলছে। যেহেতু হ্যালোউইন কাছাকাছি, তাই থিম সব হ্যালোউইনের ছিল। সেদিন সাগরে বেশ স্রোত ছিল, বড় বড় ঢেউ ছিল, রাতের দিকে জাহাজ বেশ দুলছিল। তাই আমরা বারান্দায় গেলাম ঢেউ দেখার জন্য, যে কি অবস্থা একটু দেখে আসি। আসলেই তাই, বেশ বড় বড় ফেনিল জলরাশির দেখা পেলাম আমরা। জাহাজের দুলুনিতে সুইমিং পুলের পানি একবারে মাথা করে পুরো অংশটাই পুরো ভিজিয়ে ফেলেছিল একবারে।
সেদিন রাতে স্পেকটেকুলার অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম চলছিল। নাচা গানের প্রোগ্রাম সবসময় থাকে, নাচ গানের প্রোগ্রাম সবসময় থাকে সেখানে কোনো না কোনো, সারাদিন ধরে চলতে থাকে। কাজে কারো অন্য কিছু কোথাও বোর লাগলে সে এখানে সময় কাটাতে পারে, কারো এটা ভালো না লাগলে সে লবিতে গিয়ে বেহালা বাজানো শুনতে পারে, সব রকম ব্যবস্থাই আছে। Day আমাদের 6. ষষ্ঠ দিন শুরু হলো। আজ আমরা যাচ্ছি পোর্ট ডাগলাসে। যাওয়ার পথে একটি পালতোলা নৌকা দেখা গেল সমুদ্রের মাঝে। পোর্ট ডাগলাস শহরটাও একটি ছোট্ট একটি উপশহরের মতন। এখানে অধিকাংশই ট্যুরিস্ট, যত বাড়িঘর যা দেখা যায় সবই ট্যুরিস্টরা এসে থাকে, ছোটো ছোটো মোটেল কিংবা এয়ারবিএনবিতে ভাড়া দেওয়া বাড়ি। এখানে স্থানীয় অধিবাসী খুবই কম, যারা আসে ট্যুরিস্ট সিজনেই আসে। ট্যুরিস্ট সিজনেই ট্যুরিস্টরা এসে ঘোরাঘুরি করে মোটামুটি এই জায়গার অর্থনীতি চালু রাখে। এই সবগুলোই বেসিক্যালি ছোট ছোট বাংলো ভাড়া দেওয়া। এখানে আমরা একটা চমৎকার বিচ পেলাম, দেখতে অনেকটা কক্সবাজারের মতন। ছাতা আছে, বসার জন্য চেয়ার আছে। আমরা একটা চেয়ার, ছাতা, দুটো চেয়ার, একটি ছাতা ভাড়া নিয়েছিলাম সারাদিনের জন্য $30 দিয়ে। তো এখানে আমরা দীর্ঘ একটা সময় কাটিয়েছি, প্রায় সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্রায়। রুহি যথারীতি এখানে এসেই তার সাঁতারের ড্রেস পরে সমুদ্রে নেমে গিয়েছে। সে পুরো সময় সমুদ্রেই ছিল, সহজে তাকে সেখান থেকে তোলা যায়নি। এখন আমি যাচ্ছি সমুদ্রে কিছুক্ষণের জন্য। সেদিন আমরা আবার রাতে ফিরে আসলাম, যখন আমাদের শিপে সেদিন ছিল সুপার হিরো পার্টি। সবাই সুপার হিরো কস্টিউম পরে এসেছিল বাচ্চারা। ক্রুজ ডিরেক্টর দেখা যাচ্ছে ফ্ল্যাশের মতো ড্রেস পরে এসছে। Day 7. সপ্তম দিন শুরু হলো আমাদের। এদিন আমরা শিপেই থাকবো। শিপে আমাদের উইলসন আইল্যান্ডে যাওয়ার কথা ছিল, উইলিস আইল্যান্ডে, বাট সেটা যাওয়া সম্ভব হয়নি যান্ত্রিক ত্রুটির কারণে যাওয়া সম্ভব হয়নি। পরে অন্য একটা বান্ডেনবার্গ আইল্যান্ডে রেখে আমাদের শিপের কিছু মেরামতের কাজ করা হয়েছিল, বাট শিপ চালুই ছিল। মাঝ সমুদ্রে নোঙর করে শিপে কিছু কাজ করা হয়েছিল। তো সেদিন আমরা এখানেই ছিলাম, সারাদিন এখানেই ছিলাম আমরা। সেদিন আমরা কোথাও আর নামিনি। সমুদ্র এখন বেশ শান্তই দেখা যাচ্ছে। আজকের দিনটা আমরা সমুদ্রে থাকবো, কালকের দিন একদিন বিরতিতে, তারপর দিন আমাদের মরিটন আইল্যান্ডে যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু সমুদ্র এখন যেমন শান্ত দেখাচ্ছে, ওই সময়টায় সেরকম শান্ত না থাকার কারণে আমাদের পুরো প্ল্যানটাই বেশ কিছু পরিবর্তিত হয়ে গিয়েছিল।
সমুদ্র আস্তে আস্তে উত্তাল হতে শুরু করেছে কিছুটা, সমুদ্রের ঢেউ বেশ দেখা যাচ্ছে। সমুদ্রে প্রচণ্ড বাতাসের কারণে ঢেউগুলো বেশ বড় হয়ে আসছে আস্তে আস্তে, এবং দেখা যাবে যে ধীরে ধীরে আমাদের জাহাজের কাঁপুনিও বেশ বেড়েছে, দুলুনিও বেশ বেড়েছে। আমরা বড় জাহাজ হওয়া সত্ত্বেও আমরা বেশ বুঝতে পারছিলাম ঢেউয়ের দুলুনিটা। এটা আমাদের শিপের ভিতরে, এটা হচ্ছে পিয়ানো বার, এটা হচ্ছে অ্যালকেমি বার। এখানে প্রচণ্ড অসংখ্য বার আছে ভিতরে, আনাচে কানাচে। যারা বারে যাওয়ার অভ্যাস আছে তাদের জন্য এটা বেশ চমৎকার একটি জায়গা। এই হলরুমে বসে বসে বাইরের সমুদ্র বেশ উপভোগ করা যায়। বেশ বড় প্রশস্ত সোফা সেট রাখা। এখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে। রুহি যেটার জন্য সবসময় অস্থির থাকে, গেলেই তাকে $2-3 দিয়ে, কয়েন দিয়ে এই খেলাগুলো খেলাতে হয় প্রত্যেকবার। তো এটা আমরা ট্রাই করেছিলাম, রুহি চেয়ে আমি বেশি ট্রাই করেছিলাম, কিন্তু কোনো কিছুই আসলে ভাগ্যে হয়নি। বিভিন্ন পোর্টে যখন কার্নিভাল ল্যান্ড করে তখন সেখান থেকে বিভিন্ন ক্রেস্ট পেয়েছিল, সেগুলো সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে ডিউটি ফ্রি শপ। এখানে মোটামুটি তখন মনে হয়েছিল দাম একটু বেশি, কিন্তু পরে দেখলাম দেশে আর অন্যান্য জায়গায় যে দাম তার তুলনায় দাম আসলে কমই ছিল, যদিও বেশি মনে হয়েছিল। পরে দেখলাম যে আসলে তা না, সিডনির অন্যান্য জায়গায় দাম একটু বেশি। এগুলি সবই ডিউটি ফ্রি শপ এবং দাম আসলে কম ছিল কিছুটা, যদিও তারপরও অনেক এক্সপেন্সিভ। লবিতে যথারীতি গান হচ্ছে। সেদিন রাতে ছিল 80s রক পার্টি, 80s রক অ্যান্ড গ্লো পার্টি। সবাই 80s-এর সেজে এসেছিল। যেহেতু আমরা ওই সময়কার খুব একটা গান তেমন চিনি না, জানিও না, তাই খুব একটা রিলেট করতে পারিনি। বাট তারপরও কিছু কিছু গান পরিচিত ছিল, সেগুলো বুঝতে পারছিলাম। এটা হচ্ছে গ্র্যান্ড স্টেয়ারকেস, যেটা দিয়ে আমরা ডেকে উঠব। এটা হচ্ছে আমাদের রুমের করিডোর। রুমের করিডোরে বিভিন্ন চারদিকে বিভিন্ন রকম ছবি আঁকা। এই ছবিগুলো 30s 40s-এর সময়কার যে ধরনের কমিক আঁকা হতো সেই আদলে করা। এই শিপটা মূলত আমেরিকান শিপ, এবং এই শিপে এই যত কার্টুন যা দেখা যাবে সবই হচ্ছে আমেরিকান স্টাইলে করা, এবং এখানে ইমার্জেন্সি নাম্বারও 911 দেওয়া। রুহি রুমে ঢুকছে, ঢোকার পরই ওর মাথা খারাপ হয়ে গেল। Day 8. অষ্টম দিন শুরু হলো। সেদিন যথারীতি আমরা সুইমিং পুলে আবার নামলাম। বেশ অনেকটা সময় আমরা সুইমিং পুলে কাটিয়েছিলাম সেদিন। এখানে বিভিন্ন চমৎকার ড্রয়িং শিপের দেয়ালে দেখা যায়, এবং এগুলো বিক্রির জন্য। এগুলো বিক্রিও হয়, কিছু আছে শুধু দেখার জন্য। এগুলো অকশন হয়, অকশনে কেনা যায়। সেদিন রাতে ছিল ইন্ডিয়ানা জোনসের ডায়াল অফ ডেস্টিনি চলছিল, কিন্তু রুহির আবার সুইমিং পুলে নামতে মন চাইলো। তো রাতেই সে আবার লাইফ জ্যাকেট পরে সুইমিং পুলে নেমে গেল। শর্ত একটাই, মাথা ভেজানো যাবে না। Day 9. নবম দিন শুরু হলো আমাদের।
আজ আমাদের মূলত মরিটন আইল্যান্ডে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রবল স্রোতের কারণে এবং বাতাসের কারণে এই প্ল্যানটা বাদ দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত বিষয় মাথায় রেখে। যদিও ঢেউ এখন অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের জানালা দিয়ে দেখলে সেই ঢেউয়ের তীব্রতাটা বোঝা যায়। প্রচণ্ড বাতাস এবং ঢেউয়ের তোড়ে আমাদের শিপের যে দুলুনি সেটা বেশ আমরা বুঝতে পারছিলাম। এই জানালা দিয়ে দেখা যাচ্ছে এখন। আমাদের সারাদিন আসলে এই স্রোত নদীর সমুদ্রের ঢেউ দেখা ছাড়া আসলে তেমন করার কিছু ছিল না। রুহিও সারাদিন বসে বসে ঢেউই দেখছিল, আমরা সবাই ঢেউই দেখছিলাম সেদিন। সারাদিন শিপের ভিতরেই ঘোরাঘুরি করছিলাম, তেমন করণীয় কিছু নাই। ঢেউগুলো এখন দেখতে পাচ্ছি বিশাল বড় বড় ঢেউ, এটা অনেক আমাদের শিপটাকে আছড়া করে উপরে তুলছিল, আবার নিচে ফেলে দিচ্ছিল। সেদিন বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছিল হালকা, তো বৃষ্টির পরের দৃশ্য এটা। তখনও বেশ ঢেউ ছিল। ঢেউ সারাদিন সারা রাত আমরা ঢেউয়ের কারণে জাহাজের দুলুনি টের পাচ্ছিলাম। 10ম দিন চলে এসছে, এই দিন আমরা সম্পূর্ণভাবে শিপে। এই দিন শিপে থাকারই পরিকল্পনা ছিল, কিন্তু গতকালকের দিনটা আসলে আমাদের বাইরে যাওয়ার যেহেতু কথা ছিল, এটা যাওয়া হয়নি। দেখা যাচ্ছে আরও স্রোতের ঢেউয়ের তীব্রতা আরও বেড়েছে, বিশাল বিশাল ঢেউ এবং প্রচণ্ড বাতাসের কারণে ঢেউয়ের উপরিভাগ থেকে পানি দেখা যাচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে। এটি আমাদের শিপের ছাদ থেকে আমি ওই দিন যেহেতু সব প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা সব কিছু ইতোমধ্যেই বেঁধে ফেলা হয়েছে, গুছিয়ে ফেলা হয়েছে, এবং ঢেউয়ের তীব্রতার কারণে এবং জাহাজের তুলনের কারণে উপরে যাওয়ার যেগুলো রাস্তা ছিল, যেগুলো দিয়ে স্লিপারে যাওয়া যেত বা বাচ্চাদের খেলার জায়গায় যাওয়া যেত, সব বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু জায়গা খোলা ছিল, সেই জায়গাগুলো হেঁটে হেঁটে আমি কিছু এই ভিডিওগুলো নিয়েছিলাম। যদি এখান থেকে ঢেউটা বোঝা যাচ্ছে না, কিন্তু শিপটা আসলে প্রচণ্ড দুলছিল এই সময়। দূরে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, মেঘের ফাঁক দিয়ে বৃষ্টির পানি পড়ছে দেখা যাচ্ছে অনেক দূরে। সেটা এদিন আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম শিপেই বিকেলবেলা, যেগুলো পরবর্তীতে দেওয়া আছে। রুহির পুরো সময় এরকম ঢেউ দেখতে দেখতেই আসলে কেটে গিয়েছে। যে দুদিনের মধ্যে একদিন আমাদের আসলে ঢেউয়ের কারণে নষ্ট হয়েছে, বাট বাকি যেদিন ছিল আমাদের, সেদিন আসলে আমাদের রুমে থাকারই কথা ছিল। আমাদের শেষ রাত যেটা ছিল আর কি, সেই রাতে স্পেকটেকুলার অডিটোরিয়ামে প্রোগ্রাম চলছিল। আমরা গেলাম প্রোগ্রাম দেখতে। আমাদের শেষ সকালবেলা ভোর 6টা নাগাদ আমরা আবার ঘুরতে ঘুরতে আবার সিডনি এসে পৌঁছলাম। এই কয়েকদিনে আমাদের অতিক্রান্ত দূরত্ব প্রায় 5000 কিলোমিটার মতন হবে। এখন শুধু আমাদের অ্যালবাম, যা যা ছবি তুলেছিলাম পরবর্তীতে সব দেওয়া আছে।